সিস্টেমে কিডনি থাকবে, কিডনির সাথে ইউরেটর, তারপর ইউরিনারি ব্লাডার, তারপর ইউরেথ্রা। তাহলে আমাদের কিডনি, ইউরেটর এবং ইউরিনারি ব্লাডার এই তিনটা পড়ানো শেষ। এখন হচ্ছে ইউরেথ্রা। এখন তোমাদের কিন্তু এই মাসের মধ্যে অ্যাবডোমেন কাট শেষ করতে হবে। দ্যাট মিনস রোজার মধ্যে অ্যাবডোমেন কাট শেষ করতে হবে। কিন্তু আমরা সেভাবে ক্লাস পাচ্ছি না, এই জন্য একটু সংক্ষেপে তোমাদেরকে পড়াইতে হবে, নাহলে আমরা এগুলো শেষ করতে পারবো না। এতদিনে কিন্তু তোমাদের হেড, নেক এবং ব্রেইন আবেলও শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু এখন অনলাইনে তো লিমিটেড ক্লাস, সেজন্য হচ্ছে কি তোমাদের শেষ করা যাচ্ছে না। এই জন্য আমাদেরকে একটু সংক্ষেপে শেষ করতে হবে আর কি। তো বাকি পড়াটা কিন্তু তোমাদের নিজেদেরই পড়তে হবে, বারবার করে পড়তে হবে। কোথাও না বুঝলে আমাদেরকে জিজ্ঞেস করতে হবে যখন আমরা ক্লাস নেব তখন। এই হচ্ছে কথা। তাহলে এখন আছি আমি পড়াবো হচ্ছে ইউরেথ্রা। ইউরেথ্রা দ্যাট মিনস হচ্ছে মূত্রনালী। আর ইউরিনারি ব্লাডার হচ্ছে মূত্রথলি। তাহলে দুই জিনিস, একটা হচ্ছে থলি আর একটা হচ্ছে নালী। নালী মানে নালা বা নল, আর থলি মানে কি, এটা একটা কন্টেইনার, এটার মধ্যে এসে ইউরিন জমা হয়। কোথায় জমা হয়, কোত্থেকে এসে জমা হচ্ছে? কিডনি থেকে ইউরেটরের মাধ্যমে। যেমন কিডনি হচ্ছে বৃক্ক, ইউরেটর হচ্ছে বৃক্কনালী। আর ইউরিনারি ব্লাডার হচ্ছে মূত্রথলি, ইউরেথ্রা হচ্ছে মূত্রনালী। তাহলে একটা থেকে আরেকটাতে যখন আসে, একটা নলের মাধ্যমে আসে। তাহলে কিডনি থেকে আসতেছে ইউরেটরের মাধ্যমে ইউরিনটা কোথায় এসে জমা হচ্ছে? ইউরিনারি ব্লাডারে। আর ব্লাডার থেকে বের হয়ে যাচ্ছে কিভাবে? ইউরেথ্রা দিয়ে। তাহলে ইউরেথ্রা তো মেল ফিমেল দুইটা ইউরেথ্রা আছে, দুইজনের কিন্তু দুই রকম, মেলে একরকম, ফিমেলে কিন্তু আরেক রকম। আর ব্লাডার কিন্তু একই রকম, কিডনিও একই রকম, ইউরেটরও একই রকম। ব্লাড ইউরেথ্রাতে এসে এখানে দুই মেল ফিমেলের ক্ষেত্রে ডিফারেন্ট, আলাদা। তাহলে আমরা আজকে পড়বো হচ্ছে ফিমেল ইউরেথ্রা, আর সময় পেলে মেল ইউরেথ্রাটা আমরা একটু ডিসকাস করব, মুখে বলে দিব যে এটা পড়বা, হয়তো এত ডিটেলস বলা পসিবল হবে না। আচ্ছা, এখন দেখো আমরা জানি যে ফিমেল ইউরেথ্রাটা ছোট, মেল ইউরেথ্রা বড়। তাহলে ফিমেল ইউরেথ্রাটা কতটুকু লং এবং ডায়ামিটার কতটুকু, লেংথ এবং ডায়ামিটার। তাহলে ফিমেল ইউরেথ্রা হচ্ছে অনলি 4 সেন্টিমিটার লং, 4 সেন্টিমিটার লং। আর এটা ডায়ামিটার হচ্ছে 6 মিলিমিটার। 6 মিলিমিটার মানে কতটুকু? 10 মিলিমিটারে হচ্ছে 1 সেন্টিমিটার। আর 1 সেন্টিমিটার তো হচ্ছে 1 ইঞ্চিরও অর্ধেকেরও কম। 1 সেন্টিমিটার হচ্ছে তার মানে 2.4 সেন্টিমিটারে হচ্ছে 1 ইঞ্চি। এখন তোমরা যদি ইঞ্চির হিসাবটা তোমরা চিন্তা করো, তাহলে কিন্তু 1 সেন্টিমিটার কিন্তু 1 ইঞ্চিরও অর্ধেকেরও কম। আর 6 মিলিমিটার মানে হচ্ছে 1 সেন্টিমিটারের যে অর্ধেক। 5 মিলিমিটারে হচ্ছে হাফ সেন্টিমিটার। তাহলে আমার এখানে হচ্ছে কি 6 মিলিমিটার। তাহলে 6 মিলিমিটার মানে হচ্ছে হাফ সেন্টিমিটারের চেয়ে একটু বেশি। তার মানে এটা কিন্তু অনেক ছোট, বড় না। তাহলে ডায়ামিটারের দিক থেকে হচ্ছে 6 মিলিমিটার আর লেংথ হচ্ছে 4 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে এটা কোত্থেকে কোথায় শুরু হচ্ছে? আমরা জানি যে ইউরিনারি ব্লাডারে কি থাকে। ইউরিনারি ব্লাডারে নিচের দিকে নেকের ওখানে, ব্লাডারের মধ্যে কি কি ছিল পোর্শন মনে আছে? অ্যাপেক্স ছিল, নেক ছিল, বেস ছিল। তাহলে নেকের ওখানে কি থাকে? আচ্ছা, এখানে সামনে আমি ছবি দেখাই। স্ফিংটার। নেকের ওখানে কি থাকে? ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটার। এখানে দেখো, এই ছবিটা দেখো, এই যে এটা হচ্ছে কি ব্লাডার, এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার। এই ব্লাডারের এখানে কি ছিল? এই যে এখানে নেক ছিল, নেকের এখানে ছিল, নেকের ভিতরে কন্টেন্ট ছিল হচ্ছে ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিস অথবা ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটার। অরিফিস এক জিনিস, স্ফিংটার কিন্তু আরেক জিনিস। অরিফিস হচ্ছে জাস্ট একটা ছিদ্র, আর স্ফিংটার কিন্তু এটাকে কন্ট্রাক্ট করে বা এটাকে বন্ধ করে রাখার যে একটা ক্যাপাসিটি, সেটা কিন্তু স্ফিংটারের মাধ্যমে এটা করা হয়। তাহলে এটা কোত্থেকে ইউরেথ্রাটা শুরু হচ্ছে? ফিমেল ইউরেথ্রা শুরু হচ্ছে ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিস থেকে শুরু হচ্ছে। তাহলে ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিস হচ্ছে এই যে এটা। এবং ঠিক মেলের ক্ষেত্রেও কিন্তু ইউরেথ্রাটা ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিস দিয়ে শুরু হচ্ছে। এই যে নেক, ব্লাডারের নেক যেখানে, সেখানেই কিন্তু এই ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিসটা থাকবে। আচ্ছা, তারপরে কি বলছে যে এখানে at the internal urethral orifice of the bladder approximately opposite middle of the symphysis pubis। আচ্ছা, এখন তোমাদেরকে symphysis pubis তোমাদের তো বনি পেলভিস পড়ানো হয় না, সেখানে কি ছিল? ইসছে দুই পাশ থেকে দুইটা হিপ বোন এভাবে আসছে এবং এখানে যেখানে মিট করছে সেটার নাম কি ছিল? সিমফাইসিস পিউবিস। সিমফাইসিস পিউবিস, পিউবিস দুই পাশে দুইটা পিউবিক বোন একসাথে মিলে সিমফাইসিস পিউবিস। তাহলে এই সিমফাইসিস পিউবিসের অপোজিটে মানে হচ্ছে পিছনে থাকতেছে। এই ইউরেথ্রাল পজিশনটা কোথায়? তোমাকে জিজ্ঞেস করতে পারে যে ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিস এটা পজিশনটা কোথায়? এটা হচ্ছে অপোজিট টু দ্য মিডল অফ দ্য সিমফাইসিস পিউবিস। এই যে সিমফাইসিস পিউবিসের মিডলের পিছনে থাকতেছে।
এটা হচ্ছে পজিশন অফ দ্য ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিস। আর কোথায় তারপরে এটা কি করতেছে, ব্রাঞ্চ অ্যান্টেরিয়র ইনফিরিয়রলি বিহাইন্ড দ্য সিম্ফিসিস পিউবিস। তারপরে এখান দিয়ে সেটা অ্যান্টেরিয়র সামনের দিকে একটু এভাবে কাত হয়ে যাচ্ছে, সামনের দিকে এবং নিচের দিকে যাচ্ছে, এমবেডেড ইন দ্য অ্যান্টেরিয়র ওয়াল অফ দ্য ভ্যাজাইনা। তাহলে ভ্যাজাইনা কি জিনিস সেটা তোমাদেরকে জানতে হবে। তোমাদের এখনো ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান পড়ানো হয় নাই। সেটা হচ্ছে যখন ইউটেরাস, সার্ভিক্স এর নিচেই কিন্তু ভ্যাজাইনা, নিচেই হচ্ছে ভ্যাজাইনা। তাহলে এটা কোন দিকে ইয়ে থাকতেছে, এটা কিন্তু এমবেডেড ইন দ্য অ্যান্টেরিয়র ওয়াল অফ দ্য ভ্যাজাইনা। তাহলে ভ্যাজাইনার কিন্তু দুইটা ওয়াল থাকে। এখানে এই যে এই ছবিটা দেখো, এই হচ্ছে ইউটেরাস, এটা হচ্ছে ইউটেরাস, এটা হচ্ছে সার্ভিক্স। ইউটেরাসের যে মুখটা, ইউটেরাস সার্ভিক্স কিন্তু ইউটেরাসেরই পার্ট। একটা ইউটেরাস, তোমরা তোমাদের শিরিন সুলতানা ম্যাডাম তোমাদেরকে এই ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান পড়াবে, তাও আমি একটুখানি তোমাদেরকে ব্রসলি বলে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন এটা কি ইউটেরাস, এই ইউটেরাসের মধ্যে তিনটা পার্ট থাকে। একটা হচ্ছে উপরের দিকে যেটা, সেটা হচ্ছে ফান্ডাস, এই জায়গাটা হচ্ছে বডি, আর নিচের দিকে যে জায়গাটা এটা হচ্ছে সার্ভিক্স, এই যে এটা হচ্ছে সার্ভিক্স। তাহলে এটা হচ্ছে কি ফান্ডাস, বডি এবং সার্ভিক্স। টোটাল লেংথ অফ দ্য ইউটেরাস হচ্ছে 7.5 সেন্টিমিটার, 7.5 সেন্টিমিটার। এটা হচ্ছে এভারেজ, কারো একটু বেশি থাকতে পারে, কারো একটু কম থাকতে পারে। আর এই যে ফান্ডাস এবং বডি, ফান্ডাস এবং বডি মিলে হচ্ছে 5 সেন্টিমিটার, আর 2.5 সেন্টিমিটার হচ্ছে সার্ভিক্স, এই হচ্ছে সার্ভিক্স। তাইলে দেখো, আর এটা কোথায় ওপেন করতেছে, এখানে দেখো তিনটা ওপেনিং। এই দেখো পেরিনিয়াম, এটা হচ্ছে কি ফিমেল পেরিনিয়াম, এটাকে কি বলা হয়, পেরিনিয়াম বলা হয়। নিচের দিকে পেরিনিয়ামের পজিশনটা কোথায়, দুই থাইয়ের মাঝখানে, দুই থাইয়ের মাঝখানে। এখানে দেখো তিনটে ওপেনিং থাকে ফিমেল, ইন কেস অফ ফিমেলের তিনটে ওপেনিং থাকতেছে পেরিনিয়ামের মধ্যে। একটা হচ্ছে ইউরেথ্রার জন্য, এই একটা হচ্ছে ভ্যাজাইনার জন্য, আর একটা হচ্ছে এইটা হচ্ছে রেকটাম অ্যানাল ক্যানেল। তাহলে কি হলো, তাহলে তিনটে ওপেনিং থাকে। আর মেলের ক্ষেত্রে কিন্তু কি থাকে, জাস্ট ইউরেথ্রাল অরিফিস এবং রেকটাম অ্যানাল ক্যানেল, দুইটা। আর ফিমেলের ক্ষেত্রে কিন্তু বেশি থাকতেছে। আচ্ছা এখানে দেখো আরেকটা ছবি, এটা এই যে ইউরেথ্রা, এটা হচ্ছে ভ্যাজাইনা, এটা হচ্ছে রেকটাম অ্যানাল ক্যানেল। এই হচ্ছে ডিফারেন্স বিটুইন মেল এন্ড ফিমেল। তাহলে এখানে কি বলছে, এখানে যে তোমাকে বললো ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিস, এটা কোন জায়গায়, এইটা হচ্ছে গিয়ে পিউবিক বোন, এটা হচ্ছে পিউবিক বোন। তাহলে দেখো এর পজিশনটা জাস্ট মিডল অফ দ্য পোস্টেরিয়র পার্ট অফ দ্য কি সিম্ফিসিস পিউবিস। তারপর এটা কি হচ্ছে, অ্যান্টেরিয়র ইনফিরিয়রলি যাচ্ছে, একদম সোজা কিন্তু নিচের দিকে না, একদম সোজাসুজি নিচের দিকে না, এটা কিন্তু সামনের দিকে যাচ্ছে আর নিচের দিকে নামতেছে। তাহলে এটা কি ডিরেকশনটা হচ্ছে অ্যান্টেরিয়র ইনফিরিয়রলি নিচের দিকে নামতেছে। আচ্ছা তারপরে কি হচ্ছে এটা, তারপর এটা কোথায় গিয়ে অ্যাটাচ হচ্ছে, এমবেডেড ইন দ্য অ্যান্টেরিয়র ওয়াল অফ দ্য ভ্যাজাইনা। তাহলে দেখো এই যে ভ্যাজাইনা, এই যে ভ্যাজাইনার কিন্তু দুইটা ওয়াল, এই যে দেখো এটা একটা ক্যানেলের মতো, ভ্যাজাইনাটা হচ্ছে ক্যানেলের মতো। তাহলে এটা হচ্ছে অ্যান্টেরিয়র ওয়াল, এটা হচ্ছে পোস্টেরিয়র ওয়াল, এটা অ্যান্টেরিয়র ওয়াল, এটা হচ্ছে পোস্টেরিয়র ওয়াল। তার মানে এখানে কিন্তু নিচের দিকে অ্যান্টেরিয়র ওয়ালের একটা কন্টিনিউশন থাকে, শেষ পর্যন্ত কিন্তু এই ইউরেথ্রাটা অ্যান্টেরিয়র ওয়ালের এখানে এমবেডেড, মানে লেগে থাকবে আর কি এখানে। তারপরে কি হয়, ইট ক্রসেস দ্য পেরিনিয়াল মেমব্রেন। আচ্ছা তোমাদেরকে যখন পেরিনিয়াম পড়ানো হবে তখন দেখবে একটা পেরিনিয়াল মেমব্রেন থাকে। এই যে বডির মধ্যে যে নিচের দিকে যে পার্ট গুলো থাকে, এই যে দেখো এখানে কিন্তু পেরিনিয়াম, এটা হচ্ছে পেরিনিয়াম। পেরিনিয়ামের মধ্যে একটা পোর্শন থাকে পেরিনিয়াল মেমব্রেন, পেরিনিয়াল মেমব্রেন। তাহলে এই জিনিসটা কিন্তু তোমাদেরকে জানতে হবে, পেরিনিয়াল মেমব্রেন কি জিনিস। তাহলে এটা শেষ পর্যন্ত কি করে, এইখানে এসে নিচের দিকে এসে পেরিনিয়াল মেমব্রেনটাকে ক্রস করে, এটা একটা পর্দার মতো একটা জিনিস। এটা কি করে, এই পেরিনিয়াল বডি, পেরিনিয়াল মেমব্রেন, এদের কাজ হচ্ছে এই ইন্টারনাল যে অর্গান গুলা, এগুলাকে সাপোর্ট দেওয়া, এগুলাকে নিচ থেকে সাপোর্ট দেয়। নইলে কি হইতো, এগুলা সব নিচের দিকে পড়ে যেত, ঝুলে থাকতো। তাহলে এর কাজ হচ্ছে এই পেরিনিয়াল বডি, পেরিনিয়াল বডির মধ্যে পেরিনিয়াল মেমব্রেন একটা পার্ট আছে, সেটার এদের কাজ হচ্ছে এই অর্গান গুলাকে সাপোর্ট দেওয়া। তাহলে এই ইউরেথ্রাটা শেষ পর্যন্ত কি করে, অ্যান্টেরিয়র ওয়াল অফ দ্য ভ্যাজাইনা দিয়ে পেরিনিয়াল মেমব্রেনটাকে ক্রস করে সে কি করে নিচের দিকে চলে আসে এবং এন্ডস at external urethral orifice as an anterior posterior slit with rather prominent margin situated directly anterior to the opening of the vagina, anterior to the opening of the vagina, ঠিক আছে, and 2.5 cm behind the glans clitoris। আচ্ছা তাহলে এখানে দেখো
আচ্ছা, এখানে দেখো এটা কোথায় যাচ্ছে শেষ পর্যন্ত কি বলছে, এটা ভ্যাজেনাল, এটা শেষ পর্যন্ত ওপেন করে কোথায়, পেরিনিয়ামে ওপেন করে। এখানে এটা হচ্ছে ভ্যাজেনা, এই ভ্যাজেনার সামনেই তো এটা ওপেন করতেছে, এটাই বলছে। আর কার পিছনে থাকতেছে, গ্ল্যান্স ক্লাইটোরিসের পিছনে থাকতেছে। এখানে ক্লাইটোরিস থাকে, ক্লাইটোরিস হচ্ছে একটা এক্সটার্নাল জেনিটালিয়ার পার্ট, এটাকে বলে। এখানে কিন্তু আমরা ক্লাইটোরিসটা দেখতে পাচ্ছি না, হ্যাঁ, এই যে এখানে ক্লাইটোরিসটা দেখা যাচ্ছে না। আচ্ছা, এইখানে দেখো এটা তো মেল, এখানে আমরা ক্লাইটোরিসটা দেখতে পাচ্ছি না, ক্লাইটোরিসটা থাকে হচ্ছে সামনে, এই যে এই জায়গার মধ্যে ক্লাইটোরিসটা থাকে, পেরিনিয়ামের এই সামনে হচ্ছে ক্লাইটোরিসটা থাকে। তাহলে 2.5 সেন্টিমিটার বিহাইন্ড দ্য ক্লাইটোরিস, আর হচ্ছে ভ্যাজাইনাল সামনে। তাহলে গ্ল্যান্স ক্লাইটোরিসের পিছনে বাট ভ্যাজাইনাল সামনে, এই কথাটা এখানে বলছে যে এটা পজিশনটা তাহলে কি। তাহলে আবার বলি, এটা হচ্ছে কি 4 সেন্টিমিটার লং থাকবে, 6 মিলিমিটার ডায়ামিটার থাকবে, আর এটা ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিস অফ দ্য ব্লাডার থেকে এটা স্টার্ট করবে। তারপরে কি করে, ওটা কোথায় থাকতেছে, মিডল অফ দ্য পিউবিক সিম্ফাইসিস, তারপরে এটা অ্যান্টেরিয়র ইনফেরিয়রলি রান করবে, সিম্ফাইসিস পিউবিসের পিছনেই থাকতেছে, এবং এটা অ্যান্টেরিয়র ওয়াল অফ দ্য ভ্যাজানাতে এমবেডেড থাকতেছে, লেগে থাকতেছে, এবং ইট ক্রসেস দ্য পেরিনিয়াল মেমব্রেনকে ক্রস করে ওটা এক্সটার্নাল ইউরেথ্রাল অরিফিসে গিয়ে শেষ হচ্ছে। এবং এটা কিন্তু অ্যান্টেরিয়র পোস্টেরিয়র স্লিট হিসেবে থাকে। এই কথাটার মানে হচ্ছে যে আমরা যখন এটার মুখটা দেখবো, অরিফিসটা দেখবো, তখন দেখা যাবে এটা জাস্ট দুইটা ওয়াল, সামনের দিকে একটা পিছনের দিকে একটা, এটা কিন্তু রাউন্ডেড থাকবে না, এটা রাউন্ডেড থাকবে না, এটা জাস্ট দুইটা স্লিট হিসেবে থাকবে। যখন ইউরিন পাস করে তখন এটা ফুলে যায়, আর যখন ইউরিন পাস করা বন্ধ হয়ে যায় বা করে না, তখন এটা জাস্ট অ্যান্টেরিয়র পোস্টেরিয়র একটা স্লিটের মতো থাকবে, জাস্ট একটা এরকম স্লিটের মতো থাকবে। আচ্ছা, তারপরে আর এটা কোথায় থাকতেছে অরিফিসটা, গ্ল্যান্স ক্লাইটোরিসের 2.5 সেন্টিমিটার পিছনে, আর হচ্ছে ভ্যাজানাল ওপেনিং এর সামনে, এই হচ্ছে কথা। তার মানে সবচেয়ে সামনে থাকতেছে ইউরেথ্রাল অরিফিস, তার সামনে থাকতেছে হচ্ছে গ্ল্যান্স ক্লাইটোরিস, এরপর ইউরেথ্রাল অরিফিস, এরপর হচ্ছে ভ্যাজাইনাল ওপেনিং, লাস্টে পিছনের দিকে থাকতেছে অ্যানাল ক্যানালের ওপেনিং। আচ্ছা, এবার বলছে যে যখন ইউরিন পাস করে ওই সময়টা বাদ দিয়ে এই অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র ওয়াল অফ দ্য ক্যানেল, এটা তো একটা ক্যানেল, মানে ইউরেথ্রাটা 4 সেন্টিমিটার লেন্থ, এটা তো একটা ক্যানেল। তাহলে কি হয়, এখানে যখন ইউরিন পাস করে না, নর্মালি যখন রেস্টে থাকে, তখন ওর মধ্যে একটা রিজ থাকে, খাজ থাকে। এই খাজটার নাম হচ্ছে ইউরেথ্রাল ক্রেস্ট, একটা উঁচু জায়গার মতো থাকতেছে, এই জায়গাটা পুরোটা একটা খাজের মতো থাকতেছে। যখন ইউরিন পাস করে তখনই হচ্ছে এটা চড়া হয়ে যায়, তাহলে এটার নাম হচ্ছে ইউরেথ্রাল ক্রেস্ট। এটা একটা রিজ, একটা খাজের মতো একটা জায়গা থেকে রিজ, আসলে এখানে খাজ না, মানে এটা হচ্ছে উঁচু একটা এরিয়ার মতো এখানে থাকতেছে রিজ। এবং মেনি স্মল মিউকাস ইউরেথ্রাল গ্ল্যান্ড এবং মাইনিউট পিট লাইক রেসেস অর ল্যাকুনা ওপেন ইনটু দ্য ইউরেথ্রা। আচ্টা, এই যে ইউরেথ্রার ওপেনিং এর আশেপাশে কিন্তু অনেক গ্ল্যান্ডেরও ওপেনিং থাকতেছে, এগুলাকে আমরা ইউরেথ্রাল গ্ল্যান্ড বলি। তাহলে ইউরেথ্রাল গ্ল্যান্ডের কাজ কি, এখানে হচ্ছে এটা ময়েস্ট রাখে জিনিসটাকে, এখান থেকে যে সিক্রেশন গুলো আসতেছে এগুলো ময়েস্ট রাখে, এবং কিছু কিছু গ্ল্যান্ডের সিক্রেশনের পিএইচ এর কারণে কিন্তু ইনফেকশন প্রিভেন্ট করতে পারতেছে, ওখানকার যে আর্দ্রতা মেনটেন করে। আর কিছু ছোট ছোট ওপেনিং ও এখানে থাকতেছে, ল্যাকুনা মানে হচ্ছে কি ওপেনিং গুলাকে বলা হচ্ছে যে এখানে যে গ্ল্যান্ড গুলো এসে ওপেন হচ্ছে এই ইউরেথ্রার আশেপাশে, যেমন এখানে কি কি গ্ল্যান্ড আসতেছে, ইউরেথ্রাল গ্ল্যান্ড কিন্তু থাকতেছে, তাহলে এটা ওপেন হচ্ছে এখানে। আর অন ইচ সাইড নিয়ার দ্য লোয়ার এন্ড অফ দ্য ইউরেথ্রা এ নাম্বার অফ দিস গ্ল্যান্ড আর গ্রুপড এন্ড ওপেন ইনটু এ ডাক্ট নেম প্যারা ইউরেথ্রাল ডাক্ট। প্যারা মানে পাশে, প্যারা মানে পাশে, আর ডাক্ট মানে কি, এটা ডাক্ট মানেও কিন্তু একটা নালী। একটা গ্ল্যান্ডের কি কি থাকে, একটা গ্ল্যান্ড তোমাদেরকে এন্ডোক্রাইনোলজি নাম হিস্টোলজিতে গ্ল্যান্ডের ক্লাসিফিকেশন নিশ্চয়ই পড়ানো হয়েছে, ওখানে কিন্তু ছিল কিছু ছিল ডাক্ট থাকে, কিছু ডাক্টলেস থাকে গ্ল্যান্ড। তাহলে এখানে কিন্তু গ্ল্যান্ড গুলার ডাক্ট থাকবে, তাহলে ইউরেথ্রাল গ্ল্যান্ড, তাহলে ইউরেথ্রাল যেমন ডাক্ট আছে এরকম গ্ল্যান্ডের নাম কিন্তু ইউরেথ্রাল গ্ল্যান্ড। তাহলে এরা কি করে, অনেকগুলা গ্ল্যান্ড এক জায়গায় হয়ে একটা ডাক্ট তৈরি করে, এটাকে বলা হচ্ছে প্যারা ইউরেথ্রাল ডাক্ট। প্যারা মানে পাশে, যেহেতু ইউরেথ্রাল পাশে থাকতেছে সেজন্য এটার নাম হচ্ছে প্যারা ইউরেথ্রাল ডাক্ট, এই হচ্ছে কথা। তাহলে আমরা এখানে কি পড়লাম, ইউরেথ্রা কোথায়, মানে লেন্থ কত, ডেপথ কত, ডায়ামিটার কত, এবং এটা কোত্থেকে কোথায় এক্সটেন্ড করতেছে, এর আশেপাশে কে থাকতেছে,
আচ্ছা, এখন কি শুনতে পাচ্ছ? জি ম্যাম। কানেকশনে একটু সমস্যা হয়েছিল। আচ্ছা, তাহলে ম্যাম একটু বললে শুরু ভালো হতো ম্যাম, আগের থেকে একটু শোনা যায়নি। আমি অ্যাজ এ হোল একটু জাস্ট সামারাইজ করে দিচ্ছি যে তাহলে ফিমেল ইউরেথ্রাল লেন্থ কত 4 সেন্টিমিটার, এটা ডায়ামিটার হচ্ছে 6 মিলিমিটার, এবং এটা কোত্থেকে এক্সটেন্ড করতেছে ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিস থেকে এক্সটার্নাল ইউরেথ্রাল অরিফিস পর্যন্ত। তাহলে ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিসটা কোথায় থাকতেছে? সেটা হচ্ছে সিম্ফিসিস পিউবিসের জাস্ট মিডলে মানে পিছন দিকে থাকতেছে। এখান থেকে স্টার্ট হচ্ছে, মনে রাখবো ব্লাডার নেক থেকে শুরু হচ্ছে। ব্লাডার নেকের পজিশনটাও কিন্তু সেম জায়গায় ছিল। তোমরা যদি ব্লাডার পড়ে থাকো আগে, তাহলে দেখবে যে ব্লাডার নেকের যে পজিশনটা সেটাও কিন্তু সিম্ফিসিস পিউবিসের মিডলে, অপোজিট টু দ্য মিডল অফ দ্য সিম্ফিসিস পিউবিস। এবং ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিসটাও কিন্তু সেম জায়গা থেকেই শুরু হচ্ছে। এবং এটা কি হয়, তারপরে এক্সটেন্ড করে কোথায় অ্যান্টেরো ইনফেরিয়রলি নিচের দিকে যায়, গিয়ে সেটা এক্সটার্নাল ইউরেথ্রাল অরিফিসে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। এবং এটার পজিশনটা কোথায় ছিল? গ্ল্যান্স ক্লাইটোরিসের পিছনে আর হচ্ছে ভ্যাজাইনার সামনে। আমি তোমাদেরকে ছবিতে দেখিয়েছি কোনটা ভ্যাজাইনা কোনটা গ্ল্যান্স ক্লাইটোরিস, অত পরিষ্কার দেখা যাচ্ছে না। তোমরা যখন এক্সটার্নাল ফিমেল জেনিটালিয়া পড়ানো হবে তখন তোমাদেরকে গ্ল্যান্স ক্লাইটোরিস এটা খুব পরিষ্কার করে দেখা যাবে। ঠিক আছে, তাহলে ওইখানে পিছনে থাকতেছে আর ভ্যাজাইনার সামনে থাকতেছে। আর সবচেয়ে পিছনে যে ওপেনিংটা সেটা হচ্ছে অ্যানাল ক্যানালের ওপেনিং। এই হচ্ছে ইউরেথ্রাল অ্যানাটমি। এখন বলছে যে এই ইউরেথ্রার আশেপাশে কিছু গ্ল্যান্ড ওপেন হচ্ছে, এই গ্ল্যান্ড গুলোর নাম হচ্ছে ইউরেথ্রাল গ্ল্যান্ড। এটাই তোমরা জাস্ট মনে রাখো যে ইউরেথ্রাল গ্ল্যান্ড ওপেন হয় এবং অনেকগুলো গ্ল্যান্ড এসে একটা ডাক্টে ওপেন হচ্ছে। সেই ডাক্টের নাম হচ্ছে প্যারা ইউরেথ্রাল গ্ল্যান্ড। প্যারা মানে পাশে, ইউরেথ্রাল পাশে থাকতেছে, সেই জন্য প্যারা ইউরেথ্রাল ডাক্ট এটাকে বলা হচ্ছে। এই ডাক্ট গুলা কোথায় থাকতেছে? লেটারাল মার্জিনটা, এই যে এটাতে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র স্লিট হিসেবে থাকতেছে, জাস্ট লেটারাল মার্জিনের দুই পাশেই থাকতেছে। দুই পাশ থেকে দুইটা প্যারা ইউরেথ্রাল ডাক্ট ওপেন হয়, এই কথাটা এখানে বলছে। এখানে এই যে ছবি তো এরকম করেই দেখানো হচ্ছে যে কিডনি, ইউরেটর, ব্লাডার, তারপরে এই যে এটা হচ্ছে যে ফিমেল ইউরেথ্রা আর এটা হচ্ছে মেল ইউরেথ্রা। এই মেল ইউরেথ্রাটা কিন্তু লেংথে একটু বড়। তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে ফিমেল ইউরেথ্রা হচ্ছে 4 সেন্টিমিটার আর মেল ইউরেথ্রা হচ্ছে 18 to 20 সেন্টিমিটার লং। আচ্ছা, আর এখানে এই যে এটা হচ্ছে সিম্ফিসিস পিউবিস, তার পিছন দিয়ে শুরু হচ্ছে ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিস, তারপরে হচ্ছে এখানে ইউরেথ্রা স্টার্ট হয়ে অ্যান্টেরো ইনফেরিয়রলি আসলো, এখানে এক্সটার্নাল ইউরেথ্রাল অরিফিস, এই জায়গায় গ্ল্যান্ডস ক্লাইটোরিস, তারপরে এটা হচ্ছে কি ইউরেথ্রাল ওপেনিং, এটা হচ্ছে ভ্যাজাইনাল ওপেনিং, এটা হচ্ছে অ্যানাল ক্যানাল। ঠিক মেলের ক্ষেত্রেও এখানে দেখো জাস্ট দুইটা ওপেনিং, এটা হচ্ছে কি ইউরেথ্রা, এটা হচ্ছে ইউরেথ্রা, আর এদের ওপেনিং হচ্ছে শুধু অ্যানাল ক্যানাল। এখানে তাহলে এক্সট্রা কোনো ওপেনিং নাই, এখানে 3টে ওপেনিং, এখানে 2টা ওপেনিং। এখানে দেখো পেলভিক ফ্লোর মাসেল, এই মাসেল গুলো কিন্তু ফিমেলেও থাকবে। তাহলে ফিমেলে এখানে পেরিনিয়াল বডি, যে এখানেই কিন্তু পেলভিক ফ্লোর থাকতেছে, তারপরে এখানে পেরিনিয়াল মেমব্রেন থাকতেছে। এদের কাজ হচ্ছে ইন্টারনাল অর্গান গুলাকে বাইরে থেকে সাপোর্ট দেওয়া। এই হচ্ছে কথা। এখানে একই জিনিসই, এটা হচ্ছে মেল ইউরেথ্রা, এখানে ব্লাডার থেকে মেল ইউরেথ্রা। দেখো মেল ইউরেথ্রাটা কিন্তু ওদের ভিতর থেকে কিন্তু অনেকগুলা কি বলে এটাকে একটু স্পাইরাল শেপড, এদের কোর্সটা কিন্তু একটু ভিন্ন। এখানে সামনে এসে এরপরে আবার উপরের দিকে উঠে এরপর আবার নিচের দিকে নামে, কিন্তু ফিমেল ইউরেথ্রা এরকম না, জাস্ট স্ট্রেইট। আর যে তোমাদের কিন্তু মেল ইউরেথ্রা পড়ার সময় এই জন্য এটা স্পাইরাল শেপ আর কি। হ্যাঁ, এর জন্য মেল ইউরেথ্রাতে যখন ক্যাথেটার পড়ানো হয়, ক্যাথেটার মানে কি একটা রাবার টিউব, এটা কখন পড়ানো হয়? যখন রিটেনশন অফ দ্য ইউরিন হয়ে যায়, কোনোভাবেই পেশেন্ট ইউরিন পাস করতে পারে না, তখন রিটেনশন হইতে হইতে কি হয়, ব্লাডার ফুল হয়ে যায়। তো ব্লাডার যদি ফুল হয়ে যায় একসময় তো ব্লাডার ফেটে যাবে, তখন কি করতে হয়? এবং পেশেন্ট কিন্তু এইটা কিন্তু অনেক পেইনফুল কন্ডিশন, সেক্ষেত্রে ক্যাথেটার করতে হয়, একটা রাবার টিউব জাতীয় একটা ক্যাথেটার, সেখানে কিন্তু এই যে ক্যাথেটারটা এখানে পাস করাইতে হয়। এবং ইউরেথ্রার যে কোর্স, মেল ইউরেথ্রার কোর্স জেনে জেনে কিন্তু ওইটা মাথায় থাকতে হবে যে এটা এখন এখানে গেছে, এতটুকু লেন্থ এখন ওখানে গেছে, ওটা জেনে দেন এখানে শেষ পর্যন্ত বেলুন ফুলাইতে হয়, একটা বেলুন ফুলাইতে হয়। তোমাদের বইতে কিন্তু লাস্টের দিকে একটা ছবি আছে ক্যাথেটারাইজেশনের ছবি, ওখানে কিন্তু একটা বেলুন ফুলাইতে হয়। যদি সে না জানে যে ক্যাথেটারটা কতটুকু গেল, তাহলে সে কি করবে? ক্যাথেটার অর্ধেক পর্যন্ত ঢুকে সে বেলুনটা ফুলাই দিবে, তখন কি হবে? এই ইউরেথ্রা রাপচার হয়ে যাবে, বিশাল। এটা কিন্তু খুব বড় একটা ট্রমা। ইউরেথ্রাল রাপচার কিন্তু অ্যাকুইট ইমার্জেন্সি এবং সাথে সাথে এটা রিপেয়ার করতে হয়। এবং এটা যদি সে না জানে যে এখন ইউরেথ্রার কোন জায়গায় ক্যাথেটারটা আছে, সেক্ষেত্রে কিন্তু সে যদি এইখানে রেখে বেলুনটা ফুলাই দেয়,
তাহলে কিন্তু দেখা যাবে যে মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, এখানে কিন্তু ইউরেথ্রাল রাপচার হয়ে যাবে, ফেটে যাবে, এটাকে বলা হয়। এর জন্য এই কোর্সটা, মেল ইউরেথ্রাল কোর্সটা জানা খুব জরুরি, খুব কশাসলি এই ক্যাথেটারটা করতে হয়। আচ্ছা, আর এটা ফিমেল ইউরেথ্রা স্ট্রেট, জাস্ট 4 সেন্টিমিটার ঢুকলেই হবে, ইউরিন আসলেই ক্যাথেটার বেলুন ফুলানো যাবে। আচ্ছা, এখানে ডিস্টাল এবং প্রক্সিমাল ইউরেথ্রা, এটা হচ্ছে প্রক্সিমাল ইউরেথ্রা। প্রক্সিমাল মানে কি, যেটা হচ্ছে ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিস যেটা, ওটাই কিন্তু প্রক্সিমাল। আর ডিস্টালটা হচ্ছে কি এক্সটার্নাল ইউরেথ্রাল অরিফিস যেটা, সেটাই হচ্ছে ডিস্টাল। প্রক্সিমাল মানে কাছে, ওইটাই তো ইন্টারনাল, আর ডিস্টাল মানে দূরে, সেটা হচ্ছে এক্সটার্নাল। এখানেও তাই। এই যে প্রক্সিমাল ইউরেথ্রাটা কোথায়, প্রক্সিমাল ইউরেথ্রা কিন্তু মেলের ক্ষেত্রে একটু বড়, মেলের ক্ষেত্রে একটু বড়, আর ডিস্টাল ইউরেথ্রাটা আরো বড়। এখানে কিন্তু ইয়ের ক্ষেত্রে ছোট সামান্য, মানে ফিমেলের ক্ষেত্রে। আর মেলের ক্ষেত্রে কিন্তু প্রক্সিমাল ইউরেথ্রা, এখানে প্রোস্টেট একটা অর্গান আছে। তোমাদের মনে হয় মেল অর্গানও পড়ানো হয় না, মেল জেনিটাল অর্গান পড়ানো হয়েছে কি? কেউ কি পড়িয়েছে তোমাদের? দুইটাই বাকি রয়ে গেছে, ফিমেল এবং মেল। আচ্ছা, এই মেলের ক্ষেত্রে কিন্তু জেনিটাল অর্গানের মধ্যে দেখো এখানে যে প্রোস্টেট থাকতেছে, ওদের এই প্রোস্টেটের দিয়ে ক্রস করে ইউরেথ্রাটা আসতেছে। তারপরে হচ্ছে গিয়ে এই নিচের দিকে গ্ল্যান্স পেনিস, এটা হচ্ছে গ্ল্যান্স পেনিস, এটা হচ্ছে কি পুরোটাই পেনিস, আর এটা হচ্ছে গ্ল্যান্স পেনিস, এটা হচ্ছে স্ক্রোটাম, এই জায়গাটা হচ্ছে স্ক্রোটাম। স্ক্রোটামের ভিতরে কি থাকে, টেস্টিস থাকতেছে, এই টেস্টিসের পাশ দিয়ে এপিডিডাইমিস উঠে। তারপরে এখানে সেমিনাল ভেসিকল থাকতেছে, ইজাকুলেটরি ডাক্ট, মানে এটা তোমরা যখন ওই যে এক্সটার্নাল জেনিটাল আর ইন্টারনাল এবং এক্সটার্নাল জেনিটাল অর্গান অফ দ্য মেল পড়ানো হবে, তখন তোমরা আরো ডিটেলস এখানে দেখবা, জানা যাবে। আচ্ছা দেখো, এখানে দেখো এই যে সিমেন যে ফর্ম হয় মেলের ক্ষেত্রে, ইন কেস অফ সিমেন, এখানে দেখো দুইটার ওয়ে আছে। হ্যাঁ, এই যে দেখো দুইটা রাস্তা, কিন্তু একটা হচ্ছে কি ব্লাডার দিয়ে একটা রাস্তা, আর একটা হচ্ছে কি সেমিনাল ভেসিকল দিয়ে আরেকটা রাস্তা, ইজাকুলেটরি ডাক্ট যেটা। এই দেখো, তাই দেখো একই ওয়েতে কিন্তু ইউরিনও আসবে, সিমেনও আসবে। যখন ইউরিন আসবে তখন কিন্তু এটা বন্ধ থাকবে, এই রাস্তাটা বন্ধ থাকবে। যখন আবার সিমেন আসবে তখন এই রাস্তাটা বন্ধ থাকবে। এটা একটা টু ওয়ে আর কি, মানে কি বলবো, এখানে একটা রাস্তার মধ্যে এই জায়গায় এসে দুইটা ভাগ হয়ে গেছে, দুইটা ভাগ হয়ে গেছে। এই জন্য যদিও একই ওয়েতে আসতেছে, বাট একই সাথে কিন্তু আসবে না। তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু ডিজিজ কন্ডিশনে কি হয়, কিছু ডিজিজ কন্ডিশনে এই একই সাথে দুইটাই ওপেন থাকে, এটাও ওপেন থাকে, এটাও ওপেন থাকে। সেক্ষেত্রে কি হয়, এই সিমেন্টটা এখানে এসে উল্টা ব্লাডারে চলে যেতে পারে, ব্লাডারের দিকে চলে যেতে পারে। কিন্তু এগুলো হচ্ছে কিছু ডিজিজ কন্ডিশনে হয়, যে রেট্রোগ্রেড ইজাকুলেশন কথাটাকে তখন বলা হয় রেট্রোগ্রেড। রেট্রোগ্রেড মানে পিছনের দিকে চলে যায়, রেট্রোগ্রেড ইজাকুলেশন এটাকে বলা হয়। এগুলো যাই হোক, কিছু ডিজিজ কন্ডিশনে তোমরা পড়বা, এবং যখন মেন জেনিটাল অর্গান ভালোভাবে পড়ানো হবে তখন তোমরা এটা, এই টার্মস গুলো আরো জানবা। এখানে জাস্ট ছবি দেখে দেখে রাখো যে এটা কি প্রক্সিমাল ইউরেথ্রা, জাস্ট প্রোস্টেটের অংশটুকু, আর ডিস্টাল ইউরেথ্রা এর পরের অংশটুকু। তারপরে এখানে এটা হচ্ছে টেস্টিস, এই যে স্ক্রোটামের ভিতরে টেস্টিস থাকে, স্ক্রোটামটা জাস্ট সেক, এর ভিতরে টেস্টিস থাকতেছে, এটা হচ্ছে প্রোস্টেট, আগেই বললাম। আর এখানে কি মেল ফিমেলের মধ্যে এখানে ইউটেরাস থাকতেছে, ইউটেরাসের সামনে ইউরিনারি ব্লাডার থাকতেছে, আর এটা হচ্ছে ইউরেথ্রা। ছবি দেখেও কিন্তু অনেক কিছু আইডিয়া করা যায়, তোমরা ছবি দেখবে, বেশি বেশি ছবি দেখবে, তাহলে এই মাথার মধ্যে কিন্তু ওই ছবিটা ঘুরতে থাকবে, সবকিছু কিন্তু মুখস্থ করে হয় না। আচ্ছা, আর্টারি সাপ্লাই, ভেনাস ড্রেনেজ, এগুলো এক কথায় শিখে ফেলো। এটা আমরা ইউরেথ্রাল আর্টারি সাপ্লাই পড়তেছি, তাহলে ইউরেথ্রাল আর্টারি সাপ্লাই কোত্থেকে আসবে? দেখো এখানে কিন্তু ইউরেথ্রাল আর্টারি নামে কিন্তু কোনো আর্টারি নাই, সেখানে কি সুপিরিয়র ভেসিকেল আর হচ্ছে ভ্যাজাইনাল আর্টারি। তার মানে ভেসিকেল হচ্ছে উপরের দিকে থাকতেছে, ওর ব্লাডার, আর ভ্যাজাইনা তার আশেপাশে থাকতেছে। তাহলে কিন্তু ওই ভ্যাজাইনাল আর্টারি আসলে মেইনলি ভ্যাজাইনাকে দিচ্ছে, আর সুপিরিয়র ভেসিকেল কিন্তু মেইনলি ব্লাডারকেও দিচ্ছে। তাহলে ওদের যে কিছু ছোট ছোট ব্রাঞ্চ থাকতেছে, এরাই আসলে ইউরেথ্রাকে দিচ্ছে। তাহলে সুপিরিয়র ভেসিকেল এবং ভ্যাজাইনাল আর্টারি এরা হচ্ছে গিয়ে ইউরেথ্রাকে আর্টারি সাপ্লাই দেয়। আর ভেনাস ড্রেনেজটা কি, এগুলো কি করে, ইউরেথ্রাল আশেপাশে কিছু ভেনাস প্লেক্সাস তৈরি করতেছে, এবং এগুলো কিন্তু অনেকটা পেঁচানো পেঁচানো থাকে, এই প্লেক্সাস গুলো কিন্তু পেঁচানো থাকে, এবং ভেসিক্যাল ভেনাস প্লেক্সাস তৈরি করে। মানে যখন ইউরেথ্রার পাশে থাকতেছে ভেনাস প্লেক্সাস, সেখান থেকে কোথায় ড্রেন করতেছে, ভেসিক্যাল ভেনাস প্লেক্সাসে ড্রেন করতেছে। সেখান থেকে ইন্টারনাল পুডেন্টাল ভেইন, সেখান থেকে ইন্টারনাল আলিয়াক ভেইন, আর ইন্টারনাল আলিয়াক ভেইন থেকে কোথায় যায়, কমন আলিয়াক ভেইনে যায়, কমন আলিয়াক ভেইন থেকে একদম ইনফিরিয়র ভেনা ক্যাভাতে চলে যাচ্ছে। এই হচ্ছে কথা। তাহলে সংক্ষেপে এভাবেই বলি আমরা, তাহলে আর্টারি সাপ্লাই হচ্ছে সুপিরিয়র ভেসিকেল আর হচ্ছে ভ্যাজাইনাল আর্টারি, আর ভেনাস ড্রেনেজ হচ্ছে কিছু ভেনাস প্লেক্সাস অ্যারাউন্ড দ্য ইউরেথ্রা ফর্ম হচ্ছে, সেখান থেকে কোথায় যাচ্ছে, ভেসিক্যাল ভেনাস প্লেক্সাসে যাচ্ছে। ভেসিক্যাল ভেনাস প্লেক্সাস কোথায় থাকে, ব্লাডারের জন্য।
তাহলে ওখানে যায়, ওখান থেকে ইন্টারনাল পুডেন্ডাল ভেন, ইন্টারনাল পুডেন্ডাল ভেন থেকে চলে যাবে হচ্ছে ইন্টারনাল আইলিয়াক ভেনে। আর লিম্ফেটিক ড্রেনেজটা কি? এক্সটার্নাল এবং ইন্টারনাল আইলিয়াক নোড, এক্সটার্নাল এবং ইন্টারনাল আইলিয়াক নোড, এটাই হচ্ছে লিম্ফেটিক ড্রেনেজ। আচ্ছা, এবার ইনারভেশন মানে নার্ভ সাপ্লাইতে এখানে কি হয় ঘটনাটা? অল অফ দ্য ইউরেথ্রাস। আচ্ছা, তাহলে এখন আসলে নার্ভ সাপ্লাই। নার্ভ সাপ্লাই এখানে বলছে প্যারাসিম্প্যাথেটিক প্রি গ্যাংলিয়নিক ফাইবার। তোমরা এত কথা মনে রাখার দরকার নেই, তোমরা জাস্ট বলবা প্যারাসিম্প্যাথেটিক। প্যারাসিম্প্যাথেটিক এর রুট ভ্যালু এখানে হচ্ছে গিয়ে স্যাক্রাল সেকেন্ড টু ফোর্থ। এখানে দেখো স্যাক্রাল একটা বোনস আছে, এটা কিন্তু স্যাক্রাল বোনস কিন্তু যে ভার্টেব্রা গুলা সেখানে কিন্তু ফিউজড হয়ে একটা স্যাক্রাল বোন তৈরি করছে। এখানে কিন্তু একটা বোন না, এখানে কিন্তু ভার্টেব্রা কত 4-5টা কিন্তু থাকতেছে। তাহলে এখানে বলছে সেকেন্ড থেকে ফোর্থ যে স্যাক্রাল সেগমেন্ট, এটাই কিন্তু তার প্যারাসিম্প্যাথেটিক প্রিগ্যাংলিয়নিক ফাইবার। আচ্ছা, এখন প্যারাসিম্প্যাথেটিক এর কাজ কি? প্যারাসিম্প্যাথেটিক এর কাজ কি? মিকচুরেশন করানো না বন্ধ করা? এটা হচ্ছে করায়। প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি যখন হয় আপারেন্ট নেয়, তাহলে কিন্তু তখন ইউরিনেশন হয়, তখন কিন্তু মিকচুরেশন হয়, ঠিক আছে? আর যখন সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি কাজ করে তখন কিন্তু মিকচুরেশন হয় না, তখন সে জিনিসটাকে আটকে রাখে। আচ্ছা, আর এখানে আর এত বড় করে কিছু পড়ার দরকার নেই, জাস্ট মনে রাখবা যে প্যারাসিম্প্যাথেটিক যে নার্ভ সাপ্লাইটা সেটা হচ্ছে রুট ভ্যালু স্যাক্রাল 2 to 4 সেগমেন্ট, ওই সেগমেন্ট থেকেই আসতেছে। আচ্ছা, আর এইটা হচ্ছে দেখো এখানে কিছু তোমরা মেল জেনিটাল অর্গানের একটা ইয়ে পেয়ে যাচ্ছ। এখানে দেখো এটা হচ্ছে কি প্রোস্টেট, এটা হচ্ছে মেল, এটা কিন্তু মেল পোর্শন। এই দেখো একটা প্রোস্টেটের ভিতরে দেখো ইউরেথ্রা, এটাকে বলা হয় প্রোস্টেটিক ইউরেথ্রা। যেহেতু প্রোস্টেটের ভিতরে থাকতেছে সেজন্য এটা হচ্ছে প্রোস্টেটিক ইউরেথ্রা। তারপরে দেখো এর আশেপাশে কিন্তু ওই যে ইয়ের মতো ইউরেথ্রাতে আশেপাশে যেরকম গ্ল্যান্ড থাকে, এটাও কিন্তু একটা প্রোস্টেট কিন্তু একটা গ্ল্যান্ড। প্রোস্টেট যদিও একটা অর্গান, এটা কিন্তু ওয়ান টাইপ অফ গ্ল্যান্ড। এখানে দেখো ইজাকুলেটরি ডাক্ট, ইজাকুলেটরি ডাক্টটা কোথায় ওপেন হচ্ছে? প্রোস্টেটিক ইউরেথ্রা। এই যে একটু আগে যে দেখালাম দুইটা রাস্তা আলাদা হয়ে গেল, সেখানে এই যে ইজাকুলেটরি ডাক্ট দিয়ে ইউরেথ্রাতে ওপেন হচ্ছে। এই যে দেখো এই ছবিটা, এই ছবিটা হচ্ছে ইজাকুলেটরি ডাক্ট, এটা হচ্ছে প্রোস্টেট। এটা কিন্তু দেখো একদিক কাটা হয়েছে, লঙ্গিচুডিনাল সেকশন, এটা হচ্ছে লঙ্গিচুডিনাল সেকশন। একটা মানুষকে মাঝখান থেকে দুই ভাগ করলে যেরকম, এটা কিন্তু এরকম তোমরা কিন্তু এক পাশ থেকে দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু এক সামনাসামনি, এটা হচ্ছে সামনে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে গিয়ে সামনে পিছনে যদি দুই ভাগ করে তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি, সামনের অংশটা দেখতে পাচ্ছি। আর ওটা হচ্ছে গিয়ে সাইডে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে সাইডে, এটা হচ্ছে সাইডে, আর এটা হচ্ছে সামনে। তাহলে এই যে দেখো ইজাকুলেটরি ডাক্টটা এসে প্রোস্টেটিক ইউরেথ্রাতে ওপেন হচ্ছে। এটা হচ্ছে ডাক্ট অফ সেমিনাল গ্ল্যান্ড, এই যে এটা হচ্ছে সেমিনাল ভেসিকল, এটা হচ্ছে কি সেমিনাল গ্ল্যান্ড বা সেমিনাল ভেসিকল বলা হচ্ছে। তাহলে এটার যে ডাক্টটা এটা হচ্ছে সেমিনাল ডাক্ট, এইটা হচ্ছে ডাক্টাস ডিফারেন্স। তাহলে এই ডাক্টাস ডিফারেন্স আর হচ্ছে সেমিনাল ডাক্ট, এই দুইটা মিলে কি ফর্ম করতেছে? ইজাকুলেটরি ডাক্ট। দুই পাশ থেকে কিন্তু আসবে, এখানে দুইটা ডাক্টাস ডিফারেন্স, দুইটা সেমিনাল ভেসিকল। তাহলে এই পাশ থেকে একটা আসবে, এই পাশ থেকে একটা আসবে, ইজাকুলেটরি ডাক্ট মিলে একটা জায়গায় লাইন হয়ে ওরা ইউরেথ্রাতে ওপেন হয়ে যাচ্ছে, দুই পাশ থেকে আসবে। এখন দেখো এটা ইউরেটারের উপর দিয়ে কিন্তু আসতেছে, ডাক্টাস ডিফারেন্সটা কিন্তু ইউটেরাসের উপর দিয়ে আসতেছে। আর এই ইউটেরাস না, ইউরেটরের উপর দিয়ে আসতেছে। এটা হচ্ছে অ্যাম্পুলা, অ্যাম্পুলা মানে এখানে একটা ফুলা জায়গা, অ্যাম্পুলা অফ দ্য ডাক্টাস ডিফারেন্স, এটা হচ্ছে এই অ্যাম্পুলা। এরকম অ্যাম্পুলা তোমরা আরো অনেক জায়গায় পাবা। অ্যাম্পুলা অফ দ্য ফেলোপিয়ান টিউব, ফেলোপিয়ান টিউবের মধ্যে এরকম একটা পোর্শন থাকে এরকম ফুলা, তখন এটাকে বলা হয় অ্যাম্পুলা অফ দ্য ফেলোপিয়ান টিউব। তাহলে এটা সেমিনাল ভেসিকল, এটা হচ্ছে ডাক্টাস ডিফারেন্স, দুইটা একসাথে মিলে ইজাকুলেটরি ডাক্ট হয়। এটা হচ্ছে প্রোস্টেট, এটা হচ্ছে প্রোস্টেটিক ইউরেথ্রা। এখানে দেখো কিছু গ্ল্যান্ড আছে, দেখছো? এখানে হচ্ছে ইন্টারনাল ইউরেথ্রাল আশেপাশে, এটা পুরোটাই কিন্তু প্রক্সিমাল ইউরেথ্রা, এটাকে প্রক্সিমাল ইউরেথ্রা বলা হয় মেলের ক্ষেত্রে, ইন কেস অফ মেল। এখানে দেখো কিছু গ্ল্যান্ড থাকতেছে, বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড, আরেকটা এটা হচ্ছে একটা জেনিটাল ডায়াফ্রাম, ইউরোজেনিটাল ডায়াফ্রাম, এটা হচ্ছে ইউরোজেনিটাল ডায়াফ্রাম। ডায়াফ্রাম মানে কি? এখানে একটা ব্যারিয়ারের মতো থাকতেছে নিচে, এটাও কিন্তু সাপোর্ট দিচ্ছে পেলভিক অর্গানকে। আর এটা হচ্ছে গ্ল্যান্ড, বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড, এটা কিন্তু মেইলেই থাকে, এটা কিন্তু ফিমেলে আসবে না। তাহলে এটা হচ্ছে মেল জেনিটাল অর্গানের একটা ছবি আর কি, এখানে ইন্টারনাল যে অর্গান গুলো আছে। আর এই যে পুরোটা এটা হচ্ছে ব্লাডার। তাহলে এগুলো সব কোথায় থাকতেছে? এই ব্লাডারটা এখানে ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিস, আর এই অরিফিসকে চারপাশে কভার করে এই প্রোস্টেটটা থাকতেছে, আর প্রোস্টেটের মধ্যে এই জিনিসগুলো এসে ওপেন হচ্ছে।
আচ্ছা এবার আসো ওয়াল অফ দ্য ইউরেথ্রা। আচ্ছা ওয়াল অফ দ্য ইউরেথ্রা আসলে এখানে বেশি কিছু বলার নাই, সেখানে তোমরা এখানে বলবা যে একটা মিউকাস মেমব্রেন থাকতেছে। তাহলে আমরা তো জানি যে প্রত্যেকটা জিনিসেরই ভিতর থেকে আমরা যদি যাই, ভিতর থেকে বাইরের দিকে মিউকাস মেমব্রেন থাকতেছে, তারপর মাসেল লেয়ার থাকতেছে। কিন্তু এখানে যেটা হবে, ভিতরে মিউকাস মেমব্রেন থাকবে, তার বাইরে মাসেল লেয়ার থাকবে। মাসেল লেয়ার আবার এখানে দুইটা ভাগে থাকবে, একটা হচ্ছে কি আউটার স্ট্রাইটেড মাসেল বা স্কেলিটাল মাসেল, আর ভিতরের দিকে কিন্তু স্মুথ মাসেল থাকবে। তাহলে মাসেলের দুইটা লেয়ার, একটা হচ্ছে কি আউটার প্লুম মে আছে, এখানে কি বললো, ওয়াল হ্যাজ আউটার স্মুথ মাসেল কোর, আর এটা কিন্তু স্মুথ মাসেল হবে না। এই যে আউটার শীথ হচ্ছে স্ট্রাইটেড মাসেল, আর ইনার শীথ হবে স্মুথ মাসেল। আচ্ছা, আর এখানে তোমরা একটু পড়ে নিবা নিজেরা যে স্ফিংটারটা কিভাবে কাজ করতেছে। স্ফিংটারের মধ্যে একটা স্লিভ লাইক, এটা স্লিভ মানে কি, একটা হাতা, একটা হাতার মতো কাজ করতেছে, হুইচ ইজ থিকেস্ট অ্যান্টিরিয়রলি ইন দ্য মিডল 1/3 অফ দ্য ইউরেথ্রা। তাইলে এটা কি একটা থিকেস্ট অ্যান্টিরিয়রলি, মানে অ্যান্টিরিয়রে থিকেস্ট থাকতেছে কোন জায়গাটাতে, মিডল যে 1/3 ওই জায়গাটা অনেক মোটা থাকতেছে, এন্ড ইজ রিলেটিভলি ডেফিশিয়েন্ট পোস্টেরিয়রলি, এবং পিছনের দিকে কিন্তু থাকতেছে না, পিছনের দিকে গ্যাপ থাকতেছে। The striated muscle extend into the anterior wall of the both proximal এবং distal third of the urethra but is deficient posteriorly. আচ্ছা এখানে যে একটু আগে বললাম যে ইনার যে মিউকাস মেমব্রেন এবং আউটার হচ্ছে স্ট্রাইটেড মাসেল, ইনার হচ্ছে স্মুথ মাসেল, এই যে মাসেলের ডিস্ট্রিবিউশনটা এটা কিন্তু হোল লেংথ অফ দ্য ইউরেথ্রাতে একই রকম থাকে না, পিছনের দিকে কিন্তু কম থাকে, সামনের দিকে বেশি থাকে, এই কথাটা এখানে বলছে। আর মাসেল সেলস ফর্মিং এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটার আর অল স্মল ডায়ামিটার স্লো টুইচ ফাইবার। আচ্ছা এখানে বলছে যে স্ফিংটার গুলার কাজ কি, মেইনলি কন্ট্রাকশন অফ দ্য ইউরেথ্রাল অরিফিস। কারণ ওই স্ফিংটারের মতো যদি সে কাজ করতে না পারে, এটা একটা রাবার টাইপের আর কি জিনিসটা, তাহলে এটা হচ্ছে কি কিছু টুইস্টিং ফাইবারের মাধ্যমে কিন্তু স্ফিংটার গুলো ফর্ম হয়। আচ্ছা আর স্মুথ মাসেলের কথাটা যেটা বলছে একটু আগে বললাম যে ইনার স্মুথ মাসেল, আর স্মুথ মাসেলের কথাটা বলছে এটা কিন্তু হোল লেংথ অফ দ্য ইউরেথ্রাতেই থাকবে। আর কিন্তু স্ট্রাইটেড মাসেলে কিন্তু হোল লেংথ অফ দ্য ইউরেথ্রাতে একই রকম না, সামনের দিকে ঠিক থাকে, পিছনের দিকে একটু কম থাকে, মানে সামনের ওয়ালে অ্যান্টেরিয়র ওয়ালে বেশি থাকে, পিছনের ওয়ালে কম থাকতেছে। আর এটা কি স্মুথ মাসেল পুরা ইউরেথ্রা জুড়ে সমানভাবে বিস্তৃত। A few circularly arranged muscle fiber occur in the outer aspect of the non-striated muscle layer, which are oblique on. আচ্ছা এগুলো আসলে এত তোমাদের দরকার নেই, তোমরা জাস্ট মনে রাখো যে আউটার কি থাকে, ইনার কি থাকে, আর হচ্ছে ভিতরে কি থাকে। আচ্ছা ভিতরে যে মিউকাস মেমব্রেন, ওটার যে মিউকাস ইয়েটা কি বলে, মিউকাস মেমব্রেনের লাইনিং এপিথেলিয়াম কি হবে, ব্লাডারের যে লাইনিং এপিথেলিয়াম এটারও একই সেম, এটারও একই সেম মিউকাস মেমব্রেন, এটা মনে রাখবে, লাইনিং এপিথেলিয়াম একই। আচ্ছা এখানে দেখো একটা জিনিস বলছে, ইন দ্য অ্যাবসেন্স অফ অ্যান অ্যানাটমিক্যাল স্ফিংটার competence of the female bladder, neck and the proximal urethra is unlikely to be totally dependent on smooth muscle activity and is probably related to support provided by ligamentous structure which surround them. আচ্ছা এখন দেখো অনেক ক্ষেত্রে কিন্তু স্ফিংটার থাকে না ফিমেলের ক্ষেত্রে, যেমন কিছু রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হতে পারে, এরপরে আবার হচ্ছে গিয়ে যখন নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি হয়, মানে নর্মাল ডেলিভারি হয় বাড়িতে, তখন কিন্তু দেখা যায় যে ওদের স্ফিংটারটা নষ্ট করে ফেলে, তখন ওই যে দায়রা ডেলিভারি করে তখন কিন্তু স্মুথলি ওরা ডেলিভারি করতে পারে না। অথবা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট যদি হয় সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে যে স্ফিংটারটা দিয়ে সে ইউরিনটাকে ধরে রাখতো ওই স্ফিংটারটা নষ্ট হয়ে যায়। যখন নষ্ট হয়ে যায় তাহলে তো ব্লাডারের মধ্যে যে ইউরিন সেটা তো এমনি এমনি বের হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু সে ইউরিনটাকে আটকে রাখতে পারবে না। কিন্তু তখন সেই ইউরিনটাকে কিভাবে আটকে রাখে, এটা তো আটকে রাখার জন্য তখন কি হয়, তখন তার যে আশেপাশে যে স্মুথ মাসেল যে ছিল, ইউরেথ্রার যে স্মুথ মাসেল, ওর অ্যাক্টিভিটিটা বেড়ে যায়। ও কি করতে থাকে, ওই ইউরিনটাকে ধরে রাখার জন্য ওর অ্যাক্টিভিটি তখন বেড়ে যায়, ও কন্ট্রাক্ট করতে থাকে, ওই স্ফিংটারের কাজটা কিন্তু সে তখন নিয়ে নেয়, সে তখন করতে চায়, তখন করতে থাকে। এবং এটাই কিন্তু যখন আশেপাশে যে আরো কিছু স্ট্রাকচার আছে, লিগামেন্টাস যে কিছু স্ট্রাকচার আছে, তখন ইউরেথ্রার আশেপাশে যে লিগামেন্ট থাকতেছে, মাসেল থাকতেছে, তখন তারাই এই স্ফিংটারের কাজটা করে। এটাই বলছে যে যখন একটা অ্যানাটমিক্যাল স্ফিংটার থাকে না, ব্লাডার নেক অথবা প্রক্সিমাল ইউরেথ্রা, তখন এই কাজটা স্ফিংটারের কাজটা কি, কন্ট্রাকশন করে ব্লাডারটাকে ইউরিনটাকে ধরে রাখে, আর যখন যে রিল্যাক্স হয় তখন ইউরিনটা পড়ে যায়। তাহলে যখন এই স্ফিংটারটা লস্ট হয় বা থাকে না, যদি কনজেনিটাল অ্যাবসেন্ট হয় বা কোনো কারণে যদি তার নর্মাল ডেলিভারি করতে গিয়ে স্ফিংটার নষ্ট হয় বা কোনো অ্যাক্সিডেন্টের কারণে স্ফিংটার নষ্ট হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই কাজটা কে করবে, স্মুথ মাসেল আর হচ্ছে তার আশেপাশে যে
লিগামেন্টাস স্ট্রাকচার গুলো ছিল ওরাই তখন কন্ট্রাক্ট করতে থাকে, ওরাই তখন স্ফিংটারে কাজ করবে। পুরোপুরি না পারলেও মোটামুটি ম্যাক্সিমাম হয়ে যায়। তখন কি হয়, ওই মাসেল গুলা তখন মোটা হয়ে যায়, ওই মাসেল গুলা তখন আরো ঠিক হয়ে যায়, কারণ ওদের অ্যাক্টিভিটি, ওদের কাজ তখন বেড়ে যায়, তখনই ওদের এই স্ট্রাকচারটা কিছুটা চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, আর এখানে কি বলছে, longitudinal orientation and the innervation of the muscle suggest that urethral smooth muscle in female is active during micturition and serves to shorten and widen the urethral muscle. আচ্ছা, এখানে তো একটু আগে বললাম যে স্ট্রাইটের যে মাসেলটা থাকে সেটা হচ্ছে কি সামনের দিকে বেশি থাকবে, পিছনের দিকে কম থাকে, কিন্তু স্মুথ মাসেল যেটা সেটা কিন্তু পুরো হোল লেন্থ অফ দ্য ইউরেথ্রা জুড়েই থাকতেছে। এখন বলছে যে ওদের যে লংগিটিউডিনাল যে ওরিয়েন্টেশন এবং যে মাসেলের প্রতি যে তার যে নার্ভ সাপ্লাই, ওরাই কিন্তু এই ইউরেথ্রাল যে স্মুথ মাসেল ইন কেস অফ ফিমেল, এরাই কিন্তু বেশি অ্যাক্টিভ থাকতেছে ডিউরিং মিকচুরেশন। এবং তখন কি হয়, ইউরেথ্রাটা একটু শর্ট হয়ে যায় এবং লুমেনটা আরো মোটা হয়ে যায়, তখন স্মুথ মাসেল গুলো রিল্যাক্স হয়ে যায়। রিল্যাক্স হয়ে গেলে তখন এটা ইউরেথ্রাটা শর্ট হয়ে যায় একটু, আবার হচ্ছে ইউরেথ্রাল ওপেনিংটাও মোটা হয়ে যায়, চড়া হয়ে যায়। এটাই বুঝেছে এখানে যে স্মুথ মাসেলের অ্যাক্টিভিটিটাই আসলে এখানে বেশি নার্ভ সাপ্লাইয়ের কারণে। আচ্ছা, এখন আসো মিকচুরেশনের মেকানিজমটা বলি আমি। হ্যাঁ, মিকচুরেশনের মেকানিজমটা আমি এখানে লিখি নাই, কিন্তু আমি তোমাদেরকে মুখে বলে দিচ্ছি। আমি যখন ইউরিনারি ব্লাডার পড়াইছিলাম তখন কিন্তু বলছিলাম যে ব্লাডারের ক্যাপাসিটি কতটুকু, কখন মিকচুরেশনের ডিজায়ার হয়, কখন ব্লাডার ফুল হয়ে যায়, কখন পেইনফুল ব্লাডার হয়, কখন আর ধরে রাখতে পারে না, এগুলো কিন্তু সব তখন বলছিলাম। সেই ক্ষেত্রে কি বলছিলাম যে 200 থেকে 500 ক্যাপাসিটি। এখন যখন ব্লাডার ফুল হইতে থাকে, নর্মালি যখন ব্লাডার ফুল হয় তখন কিন্তু আমাদের সাথে সাথেই কিন্তু মিকচুরেশনের ডিজায়ার হয় না। আস্তে আস্তে যখন 220 হয়ে যায় তখন কিন্তু দেখা যায় 220 ml যখন কন্টেন্ট থাকতেছে ইউরিনের কন্টেন্ট, তখন কিন্তু দেখা যায় তখন ডিজায়ার হয়। সেই ক্ষেত্রে সে যদি মিকচুরেশন করতে না পারে, সেক্ষেত্রে কি হয়, এটা আরো ফুল হইতে থাকে, তখন কি হয় 500 ml আরো বেশিও হয়ে যায়, তখন কিন্তু একটা পেইনফুল কন্ডিশন সৃষ্টি হয়। আচ্ছা, যখনই পেইনফুল কন্ডিশন হয় তখনই কিন্তু মিকচুরেশন করতে হয়। আচ্ছা, যখন মিকচুরেশন করে তখন কি হয়, এখন আসলে ছবি দিয়ে বুঝাই। আচ্ছা, এই যে ধরো এটা হচ্ছে গিয়ে ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিস, এটা হচ্ছে এক্সটার্নাল ইউরেথ্রাল অরিফিস। তাহলে যখনই মিকচুরেশন ধরে তখন কিন্তু এই যে পেরিনিয়ামের এই মাসেল গুলা রিল্যাক্স হয়ে যায়, এখন তো ইউরিন পাস করবে, তাহলে ইউরিন পাস করতে হলে এখানে এটার নাম কি, ডেট্রাসর মাসেল, এটার নাম হচ্ছে ডেট্রাসর মাসেল। তাহলে এই যে ব্লাডারের মধ্যে কি ছিল, ডেট্রাসর মাসেল ছিল কন্টেন্টের মধ্যে, কিন্তু আমি বলছিলাম তখন কি করে, এই অ্যাবডোমেনের মধ্যে আরো কিছু মাসেল আছে, অ্যাবডোমিনাল মাসেল গুলো কন্ট্রাক্ট করে, তারপর ডেট্রাসল মাসেলও কন্ট্রাক্ট করে, তারপরে এই যে ডিস্টাল প্রক্সিমাল ইউরেথ্রাল অরিফিসটা রিল্যাক্স হয়, তাহলে কি হয়, যখনই মিকচুরেশন হয় তখন এই ডেট্রাসল মাসেল কন্ট্রাক্ট করে, তারপরে অ্যাবডোমিনাল মাসেল কন্ট্রাক্ট করে। তাহলে এগুলোর কন্ট্রাকশনে তখন এই যে ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিসের যে একটা প্রেসার, এটা কিন্তু তখন আর ধরে রাখতে পারে না, ব্লাডারটাকে তখন ইউরিনটাকে ধরে রাখতে পারে না, তখন এটা এই প্রেসারে এটার মুখটা খুলে যায়, খুলে গেলে এরপরে যখন ইউরিন এখানে আসে এটার প্রেসারে তখন আবার এক্সটার্নাল যে ইউরেথ্রাল অরিফিস এটাও খুলে যায়। তাহলে কি হলো ঘটনা, তাহলে এটার কন্ট্রাকশনে মানে এই দুইটার চাপে এই রাস্তাটা ওপেন হয়ে যায়, আর এই রাস্তাটা যখন ওপেন হয় ইউরিন এখানে আসে তখন ওই রাস্তাটাও ওপেন হয়ে যায়, মানে হচ্ছে গিয়ে ইন্টারনাল এবং এক্সটার্নাল ইউরেথ্রাল অরিফিস বন্ধ হয়ে যায়। আচ্ছা, এখন মিকচুরেশন শেষ, ব্লাডার খালি। এবার কি হয়, এই যে ব্লাডার তখন রিল্যাক্স হয়ে যায়, কন্ট্রাকশন শেষ, এই ডেট্রাসল মাসেলের কন্ট্রাকশন শেষ, অ্যাবডোমিনাল মাসেলেরও কন্ট্রাকশন শেষ। তাহলে ওরা কি হয়, এবার রিল্যাক্স হয়ে যায়। যখন ওরা রিল্যাক্স হয়ে যায় এবার এরা আবার কন্ট্রাক্ট করে। তাহলে কিন্তু এরা যদি কন্ট্রাক্ট করে এরা রিল্যাক্স হয়, আর ওরা যদি রিল্যাক্স হয় তখন এদের মুখটা বন্ধ হয়ে যায়, তখন এরা কন্ট্রাক্ট করে। তাহলে ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিসের যে স্ফিংটার সেটাও তখন কন্ট্রাক্ট করে, এটা যখন কন্ট্রাক্ট করে তারপরে একটু পরে এটা কন্ট্রাক্ট করে। ঠিক আছে, তাহলে শেষের দিকে এট দ্য এন্ড অফ দ্য মিকচুরেশন কি হচ্ছে, ডেট্রাসল মাসেল রিল্যাক্স থাকবে, অ্যাবডোমিনাল মাসেলও রিল্যাক্স হয়ে যাবে, দেন ডিস্টাল ইউরেথ্রাল অরিফিসটা কন্ট্রাক্ট করবে, তারপরে
ডিস্টাল না, এটা হচ্ছে প্রক্সিমাল। প্রক্সিমাল ইউরেথ্রাল অরিফিসটা কন্ট্রাক্ট করবে, তারপর হচ্ছে ডিস্টাল ইউরেথ্রাল অরিফিস কন্ট্রাক্ট করবে। আচ্ছা, এই পুরো প্রসিডিউরটা কিন্তু তোমাদের বইতে দেওয়া আছে। আমি যে কথাটা বললাম এই কথাটাই কিন্তু তোমরা বইতে পাবা, শুধু মিলায় নেবা। আচ্ছা, আর এখানে একটা কথা আছে যে লাস্ট ড্রপ অফ ইউরিন ইন কেস অফ মেল, লাস্ট ড্রপ অফ ইউরিনটা কিন্তু এই কন্ট্রাকশন অফ দ্য ডেট্রোসাল মাসেলের মাধ্যমে কিন্তু বের হয় না, তখন এখানে কিন্তু বালবোস স্পঞ্জিওসাস একটা মাসেল আছে, সেটার কন্ট্রাকশনের মাধ্যমে লাস্ট ড্রপ অফ ইউরিনটা বের হয়। এই যে এখানে কি হয়, যখন এটা বন্ধ হয়ে যায় তখন এটাও বন্ধ হয়ে যায়, তাহলে এখানে কিছু ইউরিন থেকে যেতে পারে, এই ইউরিনটা তো পাস করে আসতে সময় লাগে, তখন এখানে লাস্ট ড্রপ অফ ইউরিনটা যখন এখানে থাকে, এটা কিন্তু এক্সটার্নাল ইউরেথ্রাল অরিফিসের পরে, ইন কেস অফ মেল এক্সটার্নাল ইউরেথ্রাল অরিফিস যখন বন্ধ হয়ে যায় তখনও কিন্তু লাস্ট ড্রপ অফ ইউরিন থাকে, তখন এটা কিন্তু বালবোস স্পঞ্জিওসাস একটা মাসেল আছে, সেটা তোমরা যখন ওই যে ইন্টারনাল অর্গান জেনিটালিয়া পড়ানো হবে, ইন্টারনাল জেনিটাল অর্গান ইন কেস অফ মেল, তখন তোমরা পাবা একটা মাসেল, নাম হচ্ছে বালবোস স্পঞ্জিওসাস মাসেল। ওই মাসেলের কন্ট্রাকশনে কিন্তু লাস্ট ড্রপ অফ ইউরিন বের হয়, এটা কিন্তু তোমরা মনে রাখবা। তোমাদের কাছে প্রশ্ন করতে পারে যে ইন কেস অফ মেল লাস্ট ড্রপ অফ ইউরিনটা কিভাবে বের হয়, এটা কি ডেট্রোসাল মাসেলের কন্ট্রাকশনে বের হয় না, এটা বের হয় হচ্ছে কন্ট্রাকশন অফ দ্য বালবোস স্পঞ্জিওসাস মাসেল, এটা মনে রাখবো। আচ্ছা, এই গেল এগুলা। আর তোমরা হচ্ছে গিয়ে সাথে সাথে রিটেন পড়ে ফেলবা, এই যে টপিকস গুলো পড়ানো হয় এগুলোর মধ্যে থেকে রিটেনে কি আসতেছে, এমসিকিউ তে কি আসতেছে, জাস্ট ওগুলো অন্তত হাইলাইট করে এখন পড়ো। তোমাদেরকে তো আমরা ডিটেলস পড়াতে পারতেছি না, কিন্তু ওগুলা হাইলাইট করে যদি তোমরা একটু আগাও তাহলে কিন্তু তোমাদের অনেক পড়া কমপ্লিট হয়ে যাবে, এবং ওই পড়াগুলো তোমাদের জন্য কিন্তু মুখস্থ হয়ে যাবে, এগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে কনসেপশন। রিটেনের জন্য পড়ো, এমসিকিউর জন্য পড়ো, ভাইবার জন্য তো আমি বলেই দিচ্ছি যে কোনটা ভাইবা কি জিজ্ঞেস করতে পারে, এটা কিন্তু পড়ানোর সময় বলে দিচ্ছি। আচ্ছা, মিকচুরেশনের বলে ফেললাম, মেকানিজম বলে ফেললাম, এবার আসো ডেভেলপমেন্ট। আচ্ছা, ডেভেলপমেন্টে বেশি কথা আমি বলবো না, কারণ তোমাদের তো এমব্রিওলজি পড়ানো হয়, তোমাদের বাসাক স্যার এমব্রিওলজি পড়াচ্ছেন, ওখানে কিন্তু যখন তোমরা ইউরিনারি সিস্টেম পড়াবে তখনই কিন্তু তুমি এগুলা জানবা। এখানে একটা ক্লোয়েকা নামে একটা জিনিস আছে, এই ক্লোয়েকা থেকে কিন্তু এই ইন্টারনাল এবং এক্সটার্নাল জেনিটাল অর্গান গুলা ফর্ম হয়। তাহলে এই ক্লোয়েকা একটা স্যাকের মতো একটা জিনিস, এটা কি হয় ডিভাইডেড হয়ে যায় বা ইউরোরেক্টাল সেপ্টাম, ইউরো মানে হচ্ছে এই যে ব্লাডার ইউরেথ্রা এগুলো বোঝানো হচ্ছে, আর রেকটাম হচ্ছে রেকটাল মানে পিছনের দিকে যে রেকটাম এনান্টেলান থাকতেছে, তাহলে এই ক্লোয়েকাটা দুই ভাগ হয়ে যাচ্ছে বাই ইউরোরেক্টাল সেপ্টাম, এখানে একটা সেপ্টাম দিয়ে দুই ভাগ হয়ে যাচ্ছে, সামনের পোর্শন হচ্ছে কি ব্লাডার ইউরেথ্রা ফর্ম করে, আর পিছনের পোর্শনটা হচ্ছে কি রেকটাম এনান্টেলান ফর্ম করে। জাস্ট এই কথাটা মাথায় রাখো, যখন ওই জায়গাটা পড়ানো হবে তখন তোমাদের জন্য এটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। A trigon of the bladder is formed by the absorption of the mesonephric drug and is mesodermal in origin. তাহলে এটা হচ্ছে মেসোডার্ম। আমাদের ডার্ম কয়টা থাকে, এক্টোডার্ম থাকতেছে, মেসোডার্ম থাকতেছে, এন্ডোডার্ম থাকতেছে, তাহলে ট্রাইগনটা আসতেছে কিন্তু মেসোডার্ম থেকে, ট্রাইগন আসতেছে মেসোডার্ম থেকে। আচ্ছা, এগুলা লাগবে না এখন তোমাদের, যেমন ভেসিকুলার ক্যানাল ইজ ফর্ম বাই দ্য এন্ডোডার্ম, তাহলে দেখো এখানে কিন্তু এক একটা পোর্শন এক একটা ইয়ে থেকে লেয়ার থেকে আসতেছে, এই যে এমব্রিয়নিক লেয়ার থেকে আসতেছে, এক একটা জিনিস এক একটা ইয়ে থেকে আসতেছে, তাহলে ট্রাইগন আসতেছে মেসোডার্ম থেকে, কিন্তু ভেসিকুলার যে ক্যানালটা সেটা আসতেছে এন্ডোডার্ম থেকে, এন্ডোডার্ম থেকে আসতেছে। তো এই জন্য তোমাদেরকে কিন্তু ওই যে এক্টোডার্মের যে ডেরিভেটিভস কারা, মেসোডার্মের ডেরিভেটিভস কারা, তারপরে এন্ডোডার্ম, এক্টোডার্ম, এই তিনটা যে জার্ম লেয়ার, এই তিনটা জার্ম লেয়ারের কিন্তু ডেরিভেটিভস গুলো তোমাদেরকে পড়তে হবে। যদি ওইটা মুখস্থ করতে পারো তোমাদেরকে কিন্তু এই যে ডেভেলপমেন্ট কিন্তু এত ডিটেলস কখনো ধরা হয় না, যদি রিটেনে কিছু আসে ওইটা শিখবা, আর ভাইবার জন্য কিন্তু এই জিনিসগুলোই ধরা হয় যে কোন জার্ম লেয়ার থেকে আসতেছে, কি এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম এখান থেকে আসতেছে, এটাই যদি বলতে পারো এটাও অনেক। আচ্ছা, এগুলো লাগবে না তোমাদের। এখানে দেখো সারফেস এপিথেলিয়াম অফ দ্য গ্ল্যান্স পেনিস, অথবা এটা এক্টোডার্ম ফ্রম দ্য টার্মিনাল পোর্শন অফ দ্য পেনাল ইউরেথ্রা, এটা আবার দেখো এক্টোডার্ম থেকে আসতেছে। আচ্ছা, এবার আসো ক্লিনিক্যাল অ্যানাটমি। ক্লিনিক্যাল অ্যানাটমিটা দেখো, এটা হচ্ছে ক্যাথেটারাইজেশন অফ দ্য ব্লাডার, এটা কিন্তু আমি তোমাদেরকে বলে ফেলছি অলরেডি, পড়ানোর সময় বলে ফেলছি ক্যাথেটারাইজেশন আমরা কেন করি, কখন করি, কিভাবে করি, এটা বলে ফেলছি, এবং তোমাদের কিন্তু বইতে একটা ছবিও দেওয়া আছে। আচ্ছা,
রাপচার অফ দ্য ইউরেথ্রা, এটা কি হয়, অনেক ক্ষেত্রে কি হয় বলছিলাম, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের মাধ্যমে রাপচার হইতে পারে। তারপরে ইন কেস অফ ফিমেলের ক্ষেত্রে অনেক সময় নর্মাল ডেলিভারি করতে গিয়ে হইতে পারে, তারপরে ডিউরিং অপারেশন হইতে পারে। হ্যাঁ, আবার হচ্ছে ক্যাথেটারাইজেশনের সময় মেল ইউরেথ্রা রাপচার হইতে পারে। তাহলে এইটা কিন্তু একটা অ্যাকুইট ইমার্জেন্সি, রাপচার অফ দ্য ইউরেথ্রা। ইউরেথ্রাইটিস, আচ্ছা, যে কোনো ধরনের কোনো অর্গানের বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে কোনো ইনফ্লামেশন হলে সাথে কিন্তু আমরা আইটিস কথাটা যোগ করি। যেমন ব্লাডারে যখন ইনফ্লামেশন হয় তখন আমরা বলতেছি কি সিস্টাইটিস, যখন কিডনিতে ইনফ্লামেশন হচ্ছে তখন কিন্তু আমরা বলতেছি নেফ্রাইটিস, যখন ইউটেরাসে হচ্ছে আমরা আর কি আছে, যেমন অ্যাপেন্ডিক্সের যদি হয় সেখানে আমরা কি বলতেছি অ্যাপেন্ডিসাইটিস, গল ব্লাডারে হলে আমরা বলতেছি কোলেসিস্টাইটিস। তাহলে এই কথাটা যোগ হচ্ছে সাথে আইটিস কথাটা যোগ হচ্ছে, সেম একই ক্ষেত্রে ইউরেথ্রাইটিস। আচ্ছা, ইউটেরাসের ক্ষেত্রে যেটা হয় সেটা কিন্তু আমরা ইউটেরাইটিস বলি না। এখানে কিন্তু আমরা দেখা যায় ইউটেরাসের মধ্যে কিন্তু 3টা লেয়ার থাকে, এন্ডোমেট্রিয়াম থাকে, মায়োমেট্রিয়াম থাকে, পেরিমেট্রিয়াম থাকে। তাহলে ওর যখন ইনফ্লামেশন হয় এন্ডোমেট্রিয়ামে হয় তখন আমরা কি বলতেছি এন্ডোমেট্রাইটিস। এন্ডোমেট্রাইটিস, সেখানে কিন্তু আমরা ইউটেরাইটিস বলি না, কারণ ইউটেরাসে কিন্তু হোল ইউটেরাসে ইনফ্লামেশন তো এখানে আসতেছে না। তাহলে এন্ডোমেট্রাইটিস আমরা বলতেছি যদি ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামে যদি ইনফ্লামেশন হয়। আচ্ছা, স্ট্রিকচার অফ দ্য ইউরেথ্রা, এই স্ট্রিকচার অফ দ্য ইউরেথ্রাটা কখন হবে? স্ট্রিকচার মানে কি এখানে ইয়ে হয়ে যায়, ইউরেথ্রা যে ওপেনিংটা সেটা ক্লোজ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। এটা কখন হয়? যখন ইউরেথ্রাতে ইনফ্লামেশন হয়। ইনফ্লামেশন হয়ে কি হয়, এখানে কিছু রিয়েকশন হয়, কিছু রিয়েকশন হয়, কিছু ফাইব্রোসিস হয়, কারণ এখানে কিছু ফাইবার ফর্ম হয়। যে একটা জিনিস দেখবা একটা জায়গায় যখন কাটা যায়, বডির মধ্যে যখন কোথাও কাটা যায় অথবা কোনো অপারেশন হয় তখন ওই জায়গাটা একটু উঁচু উঁচু হয়ে থাকে। যখন বড় কোনো কাটা যায় তখন ওই জায়গাটা উঁচু উঁচু হয়ে থাকে। কেন হয়ে থাকে? কারণ ওইখানে ইনফ্লামেশন হয়। ইনফ্লামেশন হয়ে ওইটাকে হিল করার জন্য, ওটাকে ভালো করার জন্য কিছু মাসেল লেয়ার এক্সট্রা তৈরি হয়, কিছু ফাইবার এক্সট্রা তৈরি হয়। তখন কি হয়, ওই জায়গাটাকে ওরা ক্লোজ করে দিতে পারে। আর এই ইউরেথ্রাইটিস যখন হয় তখন ইনফ্লামেশন হয়, ইনফ্লামেশন হয়ে যখন এটাকে ভালো করতে যায় তখন কি হয়, কিছু এক্সট্রা মাসেল ফাইবার এখানে ফর্মেশন হচ্ছে, হয়ে কি করে ইউরেথ্রাটাকে পুরো ক্লোজ করে দিচ্ছে। একটা ইউরেথ্রার জায়গা আর একটা ইউরেথ্রা মানে ইউরেথ্রার যে ওয়ালটা ওটা বন্ধ হয়ে যায়, তখন এটাকে স্ট্রিকচার বলা হয়। তাহলে এখানে কিন্তু স্ট্রিকচার ইউরেথ্রা থাকলে কিন্তু আমরা ক্যাথেটার পাস করতে পারবো না, ব্লাডার ফুল হইতে থাকবে, ব্লাডার ফুল হইতে 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 থাকে। তাহলে ওইটাও কিন্তু একটা ইমার্জেন্সি, স্ট্রিকচার ইউরেথ্রা কিন্তু অপারেশন করে ওপেন করে দিতে হবে, মানে ওর ইউরেথ্রার যে ওপেনিংটা সেটা ক্লোজ হয়ে যায়। আচ্ছা, হাইপোস্পিডিয়াস ইপিস্পিডিয়াস, আচ্ছা এই জিনিসটা কি? হাইপোস্পিডিয়াস ইপিস্পিডিয়াস, দেখো এখানে দেখো ছবিটা, এটা কিন্তু মেইলের ক্ষেত্রে হয়, ইন কেস অফ মেল। আচ্ছা, ইন কেস অফ মেইলে দেখো এই যে ইউরেথ্রা, ওদের যে এটা পেনিস, পেনিসের এটা হচ্ছে গিয়ে ডরসাল সারফেস, এটা হচ্ছে ভেন্ট্রাল সারফেস, ঠিক আছে, আন্ডার সারফেস। এই দেখো এটা হচ্ছে আন্ডার সারফেস, এটা হচ্ছে গিয়ে ডরসাল সারফেস। ডরসাল সারফেস উপরের দিকে যেটা এটা হচ্ছে ডরসাল সারফেস, নিচের দিকে যেটা সেটা হচ্ছে ভেন্ট্রাল সারফেস। তাহলে এই যে ইউরেথ্রাল ওপেনিংটা তো থাকে হচ্ছে কি মাঝখানে, যদি কোনো কারণে কোনো কনজেনিটাল অ্যাবনরমালিটির কারণে এই ওপেনিংটা যদি উপরের দিকে থাকে এটাকে আমরা বলি হে ইপিস্পিডিয়াস। ইপিস্পিডিয়াস, ইপি মানে উপরে আর হাইপো মানে নিচে, তাহলে আর যদি নিচের দিকে থাকে এটাকে বলা হয় হাইপোস্পিডিয়াস। এগুলো কিন্তু অপারেশন করে ভালো করা যায়। এই ক্ষেত্রে ইউরিনটা কি হয়, মাঝখান দিয়ে না আসে, ইপিস্পিডিয়াস হলে ইউরিনটা উপর দিয়ে পড়ে থাকে, উপর দিয়ে পড়ে। আর যদি নিচের দিকে থাকে হাইপোস্পিডিয়াস তখন কিন্তু ইউরিনটা নিচ দিয়ে পড়বে, ঠিক আছে। এটা হচ্ছে ইপিস্পিডিয়াস। ও, এখন কি ক্লাস হবে সাইকেট্রির জসিম ভাই? আচ্ছা, তাহলে হাইপোস্পিডিয়াস এটা, এপিস্পিডিয়াস এটা বললাম, আর হচ্ছে কি রাপচার অফ দ্য পেনাল ইউরেথ্রা। তাহলে পেনাল ইউরেথ্রা রাপচারের কথা কিন্তু আগেই বলে ফেলছি। এখন তোমাদের ক্লাস মোটামুটি আজকে এইটুকু শেষ। আর মেল ইউরেথ্রাটা তোমরা একটু নিজেরা পড়ে নিবা কষ্ট করে, আমি কিছু কিছু ডিসকাস করছি, বাকিগুলা তোমরা পড়ে নিবা। মেল ইউরেথ্রা কতটুকু লেন্থ, তারপর এটা কোর্স কিভাবে, এটার কয়টা পার্ট থাকতেছে, যেমন প্রক্সিমাল পার্ট থাকবে, ডিস্টাল পার্ট থাকবে, প্রোস্টেটিক পার্ট। এর মধ্যে প্রক্সিমাল পার্টটা কিন্তু হচ্ছে প্রোস্টেটিক পার্ট, এবং এই যে ইউরেথ্রা দিয়ে কিন্তু প্রোস্টেটটাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। তোমরা কিন্তু এই জিনিসগুলো একটু পড়ে নেবা, কারণ তোমাদের এটা শেষ করতে হবে আমাদের রোজার মধ্যে। আর এরপরে আমি তোমাদেরকে পড়াবো হচ্ছে যদি তোমরা সুপ্রারেনাল গ্ল্যান্ড, আর এরপরে যদি আমি সময় পাই তখন একদিন মেল ইউরেথ্রা একটু ডিসকাস করবো। তাহলে
তোমরা এই জিনিসগুলো এখন শেষ করে ফেলো। সুপ্রারেনাল গ্ল্যান্ড আরেকটা এই আইটেমের মধ্যে, আইটেম নাম্বার কত বলতে পারছি না, কিন্তু এই ইউরিনারি সিস্টেমের সাথে সুপ্রারেনাল গ্ল্যান্ডটাও কিন্তু আছে। তাহলে ওইটার সাথে আমি পরের ক্লাসে সুপ্রারেনাল গ্ল্যান্ড, সুপ্রারেনাল কোনটা ছিল, রেনালের উপরে যে একটা গ্ল্যান্ড ছিল, রেনাল, রেনাল মানে কি কিডনির যে উপরে একটা গ্ল্যান্ড ছিল, তখন কিন্তু রিলেশনের সময় বলছিলাম সুপ্রারেনাল মানে রেনালের উপরে যে গ্ল্যান্ডটা, এটাকে অ্যাড্রেনাল গ্ল্যান্ডও বলা হয়। এটা কিন্তু অনেক বড় একটা গ্ল্যান্ড, মানে এখান থেকে কিছু হরমোন, অনেক হরমোন রিলিজ হয়। তাহলে ওই গ্ল্যান্ডটা পড়াবো নেক্সট ক্লাসে। ঠিক আছে, আজকের মতো খুদাফেজ, সবাই ভালো থাকো। ম্যাম একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। ম্যাম ক্যাথেটারাইজেশন সম্পর্কে কিছু ইনফরমেশন দরকার ছিল ম্যাম। বলো কি জানতে চাচ্ছ। ম্যাম এটা কি সার্জারি বেদে মানে ডিফারেন্ট হয়? যেমন হচ্ছে ধরেন কোন একটা পেশেন্টের স্ট্রোক হয়েছে তখন ক্যাথেটার করানো হয়, বা হচ্ছে আপনার যখন মানে কি বলা হয় মানে বাচ্চা ডেলিভারি করা হয় সেই ক্ষেত্রে ক্যাথেটার মাঝে মাঝে করানো হয়, তো সেই ক্ষেত্রে কি এটা প্রসেস কি ডিফারেন্ট হয় নাকি সেম থাকে? না না, সেম প্রসেস। ক্যাথেটারটা কেন করা হয়, জাস্ট তার ব্লাডারটা খালি যেন থাকে সবসময়। একটা স্ট্রোকের পেশেন্ট তো উঠে বাথরুমে গিয়ে প্রস্রাব করতে পারবে না, কিন্তু তার তো ব্লাডার খালি করতে হবে, তখন তাকে ক্যাথেটার করা হয়। আবার ডেলিভারির পরে কি হয়, ক্যাথেটার কখন করা হয়, যখন দেখা যায় যে পেশেন্ট উঠে বাথরুমে যেতে পারে না, কি করবে তখন, বা বিছানাও করতে পারে না, সেক্ষেত্রে কিন্তু ক্যাথেটার করতে হয়। কিন্তু প্রসিডিওর সেম, প্রসিডিওর একই, এক এক ক্ষেত্রে এক এক রকম হয় না। আরেকটা কথা ছিল, যেমন হচ্ছে রিসেন্টলি আমি হচ্ছে কি একটা পেশেন্টের ক্ষেত্রে মানে উনি মারা গেছে আমার আঙ্কেল আর কি, তো ওনার হচ্ছে গিয়ে ক্যাথেটার লাগানো ছিল, এটা রিমুভ করতে পারে নাই। তো আমি যেটা কাজ করছিলাম যে 10 সিসির যে ইনজেকশন গুলো আছে ওইটা ওই ক্যাথেটার একটা নল ছিল ওইখানে দেওয়ার পরে পানিটা বের হয়ে গেছিল, দেন এটা টান দেওয়ার পরে এই ক্যাথেটারটা চলে আসে। তো রিমুভালের ক্ষেত্রেও কি মানে ডিফারেন্ট কোনো প্রসেস আছে কিনা? আচ্ছা না না, যখন ক্যাথেটার করানো হয় তখন তো 10 সিসির পানি ঢুকানো হয়। ওই পানিটা কেন ঢুকানো হয়, বেলুনটা ফোলানোর জন্য। ওই বেলুনটা ফোলানোর জন্য হয়ে যাবে, নইলে তো ক্যাথেটার বের হয়ে যাবে টান দিলে। তো যখন আবার ক্যাথেটার রিমুভ করবে তখন আমি যদি পানিটা বের না করি তাহলে ক্যাথেটার কি আসবে, ওই বেলুনটাকে তো তোমাকে এখন ডিফ্লেট করতে হবে। বেলুন তো এখন ফুলানো, তোমরা দেখো তোমাদের বইতে একটা ছবি আছে ব্লাডারের মধ্যে একদম লাস্ট, সেক্ষেত্রে হ্যাঁ ওই বেলুন একটা ফুলানো, বেলুনটা কিন্তু পানি দিয়ে ফুলানো হয়েছে। ওই পানি যদি আমি বের না করি কি ক্যাথেটার আসবে? না, আমি হচ্ছে যে 10 সিসি সিরিঞ্জ ছিল ওই ক্যাথেটার মধ্যে পানিটা টেনে নিয়েছি, দেন হচ্ছে গিয়ে হালকা টান দেওয়ার পরে এই ক্যাথেটার চলে আসে। তো সেক্ষেত্রে মানে রিমুভ করার ক্ষেত্রে কোনো মানে কশন ফি মানে আমাদের ই করা উচিত কিনা, মানে সতর্ক থাকা উচিত কিনা? প্রসিডিউরই এটা, আমাকে আগে পানি বের করতে হবে, দেন আমি টান দেবো, বের হয়ে চলে আসবে। ঠিক আছে, মেল ফিমেল একই। তুমি ঢুকাইলে যেভাবে বেরও করবো ওভাবে, তুমি সিরিঞ্জ দিয়ে ঢুকাইলা পানি, আবার সিরিঞ্জ দিয়ে পানিটা বের করতে হবে। না বের করলে তো তুমি টান দিলে কিন্তু আবার ইউরেথ্রাল রাপচার হয়ে যাবে, ওই বেলুন তো ফুলা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। শেষ শেষ।